তবে ইরান ইসরায়েল যুদ্ধভিত্তিক শান্তি আলোচনাকে কেন্দ্র করে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে। সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে শান্তি আলোচনা অলমোস্ট ভেস্তে গেছে বলা যায়, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের কারণে। কিভাবে ভেস্তে গেছে এবং কিভাবে নেক্সট মুভ করে যাচ্ছে ইরান, পাকিস্তান এবং মস্কো মিলে, এমন যত কিছু আছে সেটাই মূলত এক্সপ্লেন করার চেষ্টা করে যাচ্ছে। অলরেডি গত পরশুদিন আপনি ক্লিয়ারলি দেখেছেন, জেনেভাতে শান্তি আলোচনা চলাকালীন ডোনাল্ড ট্রাম্প মূলত একটা টুইট করেছেন, যে টুইটে তিনি ক্লিয়ারলি বলেছেন যে ইরান তার হিজবুল্লাহর মতো প্রক্সিকে সবচেয়ে বড় ধরনের আর্থিক অনুদান থেকে শুরু করে অন্যান্য যত ধরনের ওয়েপনারি সহযোগিতা রয়েছে সেটা যদি বন্ধ না করে তাহলে ইরানের উপর নতুন করে আক্রমণ করবে এবং স্ট্রাইক করবে, ইরানকে ঘুরিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প। এমন একটা টুইট করে সে রীতিমতো বারুদ বসিয়ে দিয়েছে এবং সেটা মুহূর্তেই ভাইরাল হয়েছে। সাথে সাথে জেনেভাতে থাকা অবস্থায় আব্বাস আরাগচি এবং গালিবাফ দুজনেই মূলত রিয়্যাক্ট করে বসেছেন। আব্বাস আরাগচি এবং গালিবাফের রিয়াকশনটা খুবই ডেঞ্জারাস ছিল, যেখানে তারা মূলত পুরো শান্তি আলোচনাকে ব্যর্থ করে দিয়ে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। গালিবাফ সরাসরি বলেছেন যে কোনো ধরনের আলোচনায় তারা অন্তত আর বসতে যাচ্ছেন না। আরাগচি ক্লিয়ারলি বলেছেন যে কোনো ধরনের থ্রেট এবং যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে তাদেরকে অন্তত আলোচনায় বসানো যাবে না এবং তারা এখান থেকে লিভ করে যাচ্ছে। এই ঘটনা যখন সামনে চলে আসে এবং সরাসরি যখন এটা ডেলিগেশনকে জানানো হয়, যারা মূলত মিডিয়েশন করে যাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিফ মনির, তাদের মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়ে। আপনি ক্লিয়ারলি দেখেছেন শাহবাজ শরীফের চেহারা কতটা ভসকে গেছে যখন তিনি এই কথাটা শুনেছেন যে আব্বাস আরাগচি এবং গালিবাফ অলরেডি তেহরানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তারা অন্তত মিটিংটা আর করছেন না। সো ডোনাল্ড ট্রাম্প ইনস্ট্যান্ট এটার একটা রিয়েকশন খুব ভালোভাবে পেয়েছেন, যেখানে জেডি ভ্যান্স লিটারালি পুরো ফিল্ডে একা হয়ে গেছেন, তাকে অ্যাভয়েড করে যাচ্ছিল পাকিস্তান, কাতার এবং ইরানিয়ান ডেলিগেশন সরাসরিভাবে। রিজন হচ্ছে যাদের জন্য এত বিশাল আয়োজনটা পাকিস্তান এবং কাতার মিলে করেছে, তাদের কারণে আলটিমেটলি সেটা বেচতে যেতে বসেছে, যেটা কোনো কাজে দিচ্ছে না। সো ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সেটা বুঝতে পেরেছেন, সরাসরি সেটার অ্যাপোলোজাইজ বলা হয়ে থাকে যে প্রাইভেট চ্যানেলে করেছেন। কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি আসলে ভেরিফাই করা সম্ভব হয়নি। তবে শেষ দিকে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে সাকসেসফুলি তারা মিটিং ডান করেছেন, যেটা আসলে অনেকগুলো ইন্ডিকেশন দেয় হয়তোবা মিটিংটা সাকসেসফুলি তাদের টার্মসে ডান হয়েছে। ইরানের টার্মসে কতটা ডান হয়েছে সেটা আসলে বলা মুশকিল হয়ে গেছে, কারণ ইরান মিটিং আসলেই ডান করেনি। কারণ ইরান এরপরে এই ডেলিগেশন সরাসরিভাবে তেহরানে এসে পৌঁছেছে। তেহরান থেকে আসার পরপরই তারা ওই দিনই মূলত ওমানের মাস্কোটে ভ্রমণ করেছেন। গালিবাফ এবং আব্বাস আরাগচি দুজনেই মাস্কোটে ভ্রমণ করেছেন। সো এটা মেন করে যে যেই ডেলিগেশন সরাসরিভাবে শান্তি আলোচনার জন্য গিয়েছেন, শান্তি আলোচনার প্রথম পর্ব ফুল রাউন্ড টক শেষ না করেই তারা তেহরানে ফিরেছেন। তার মানে একটা ফ্রুটফুল এবং পুরোপুরিভাবে ফলপ্রসূত একটা শান্তি আলোচনা সেখানে সম্ভব হয়নি। এবং একই সময়ে সেখান থেকে আসার পরপর তারা ওমানে চলে গেছেন, যে ওমানে যাওয়ার আলটিমেট মূল উদ্দেশ্য হচ্ছে হরমুজ স্টেটকে ইরান এবং ওমান কিভাবে আগামী দিনগুলোতে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সেখানে তারা টোল ধার্য করবে এবং কত টাকা তো টোল ধার্য করবে, কোন প্রসেসে টোল ধার্য করবে এবং এটাকে কিভাবে সরাসরি টোল না বলে বরং এনভায়রনমেন্টাল ড্যামেজ ফি হিসেবে দেখিয়ে আলটিমেটলি এখান থেকে টোল আদায় করা যায়, সেই নেগোসিয়েশন দুই পক্ষ করার জন্য এটা করে এসেছে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি, ইরান এবং ওমানের মধ্যে যে রিলেশন চলছে এবং ইউএসএ ইরানের মধ্যে যে বিরোধ চলছে, সেই বিরোধের শান্তি আলোচনার মূল ইঞ্জিন হিসেবে গত প্রায় 2-2.5 বছরের বেশি সময় ধরে কাজ করে গেছে মূলত ওমান প্রত্যেকটা সময় চেয়েছে শান্তি আলোচনা তারা মিডিয়েট করবে, কোনো ধরনের এসকেলেশন হবে না এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে গিয়েছিল। সেই ওমানের সাথে ইরান সবচেয়ে ক্লোজ বন্ডিং রেখে গেছে এন্টায়ার পার্সিয়ান গলফ রিজনে যতগুলো কান্ট্রি রয়েছে তার প্রত্যেকটার মধ্যে, এবং একমাত্র দেশ ওমান যাদের সাথে ইরান স্টিল নাও সবচেয়ে ব্রাদারলি রিলেশন বজায় রেখেছে, এবং রিসেন্ট টাইমে কাতার সেখানে যোগ হয়েছে। সো আমি ক্লিয়ারলি বলতে পারি যে ওমানের সাথে এই মুহূর্তে তাদের যে রিলেশন হচ্ছে সেটা আগামীর দিনগুলোতে হরমুজ স্ট্রেট কেন্দ্র করে সবচেয়ে বড় নেগোসিয়েশন তারা চালিয়ে যাচ্ছে। এটার একটা এক্সাম্পল আপনি পাবেন। গালিবাফ কালকে বেশ কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে সরাসরি প্রেসে এসে, তাসনিম নিউজ এবং আল আরাবিয়ান সরাসরি তার দুটা মানে মুভিং পয়েন্টে সাক্ষাৎকার নিয়েছে। সেখানে সরাসরি বলেছে যে হরমুজ স্ট্রেট আগামীর দিনগুলোতে ওপেন হবে আন্ডার ইরানিয়ান ল। এর বাইরে দ্বিতীয় কোনো কথা শান্তি আলোচনায় কখনো হয়নি এবং সেটা কোনোদিন অ্যাক্টিভও হবে না। দ্যাট মিনস হচ্ছে আব্বাস আরাগচি সরাসরি মোহাম্মদ গালিবাফ সরাসরি বলেই দিয়েছেন যে আগামীর দিনগুলোতে এখানে একটা টোলের জন্য অলমোস্ট সবাইকে প্রিপারেশন নিয়ে নিতে হবে এবং সেটা দিতেই হবে। নাম্বার 2 ফ্যাক্ট, গালিবাফ সরাসরি
একই সাক্ষাৎকারে আবার বলেছেন যে $12 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেট ইরান রিসিভ করে ফেলেছে, $6 বিলিয়ন অন দ্য ওয়ে, এবং $100 বিলিয়ন মতো ফ্রোজেন অ্যাসেট অলরেডি রিলিজ করার পথে রয়েছে, এবং এই সবগুলো এনশিওর করবে যে ইরান তারা পাচ্ছে উইদিন নেক্সট 60 ডেইজে। দ্যাট মিনস হচ্ছে যে ফ্রুটফুল টকের কথা বলা হচ্ছে, সেই ফ্রুটফুল টকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কোথায় ফ্রুটফুল টক হচ্ছে। এটার আরও কয়েকটা ইন্ডিকেশন আপনাকে দিচ্ছি। প্রথমত গতকালকে যখন এই পিস টক শেষ হয়েছে তখন থেকে বেশ অনেকগুলো ইন্ডিকেশন এসেছে যে ইরানের উপর থেকে স্যাংশন রিলিভ করে দেওয়ার জন্য আমেরিকা নিজে উঠে পড়ে লেগেছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ওএফএসি তাদের প্রাইমারি স্যাংশন রিলিভ করে দিয়েছে। ওএফএসি হচ্ছে অর্গানাইজেশন অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস, যেটা মূলত আমেরিকান ট্রেজারি কন্ট্রোল করে থাকে। যে ট্রেজারি দুনিয়াতে যত ধরনের স্যাংশন দেওয়া হয় সেই স্যাংশন অনুযায়ী সব ধরনের কান্ট্রিগুলোর ফরেন অ্যাসেটকে তারা হচ্ছে সিজ করে নেয়। সেই ওএফএসি মূলত হচ্ছে গতকালকে থেকে ইরানের ওন প্রডিউসড ওয়েল, পেট্রোকেমিক্যাল এবং গ্যাস বিশ্ববাজারে রপ্তানি করার অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে এবং সেই স্যাংশন তারা তুলে নিয়েছে। বাট নট দ্যাট ইজ এন্ড অ্যাকচুয়ালি, এখানে আরও অনেক কিছু বাকি রয়েছে। যদিও স্যাংশন তুলে দিয়েছে, ইরানের উপর এখনও অনেকগুলো স্যাংশন রয়ে গেছে যেগুলো ওএফএসি তুলে দিতে পারবে না। তার অন্যতম বড়টা হচ্ছে ব্যাংকিং স্যাংশন, ইন্স্যুরেন্স স্যাংশন এবং শিপিং সিকিউরিটি স্যাংশন। এই তিনটে স্যাংশন যদি না হয়, ওয়েল অ্যান্ড গ্যাস যতই স্যাংশন রিলিভ করে দেয় সেটা আসলে বিশ্ববাজারে তারা বিক্রি করতে পারবে না, কারণ বায়ারগুলো তাদের উপর ট্রাস্ট করতে পারবে না এবং তাদের সেই স্যাংশনের কারণে এন্টায়ার ওয়ার্ল্ড মার্কেটে তারা ট্রানজ্যাকশন করতে পারবে না। সো সেটার ওয়ে কি? সেটার ওয়ে হচ্ছে আমেরিকান যে কংগ্রেস রয়েছে, মানে তাদের যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের লোয়ার অ্যান্ড আপার হাউস মূলত সেই স্যাংশনগুলো ইম্পোজ করেছিল তাদের ভোটাভুটির মাধ্যমে। আরও 4 দশক আগে সেই স্যাংশনগুলো ইম্পোজ করা হয়েছে। এখন সেই স্যাংশন যদি তুলতে যায়, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি অথরিটির মাধ্যমে সে তুলে দিলেও টেম্পোরারি তুলে দেওয়া হবে, 60 ডেজের জন্য সে হয়তো তুলে দিবে। কিন্তু এটাকে ফাইনালি মানে পার্মানেন্ট একটা স্যাংশন রিলিফে করতে গেলে আলটিমেটলি কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। সেই অ্যাপ্রুভাল ভোটাভুটির মাধ্যমে হবে, যেটার জন্য অলরেডি আমেরিকান মানে ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকের মধ্যে অলরেডি বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। এক পক্ষ চাচ্ছে, আরেক পক্ষ চাচ্ছে না। সো আলটিমেটলি খুব দ্রুত যে ইরান তার ফ্রোজেন অ্যাসেট এবং স্যাংশন রিলিফ পাবে সেটাও ঠিক সেভাবে বলা যাচ্ছে না। কিন্তু এখানে ইরান বেশ স্ট্রং অবস্থানে দাঁড়িয়ে রয়েছে যে যদি স্যাংশন না তোলে তাহলে আগামীর দিনগুলোতে কি হবে এবং ইরানে যদি অ্যাটাক করতে আসে সেটার কি হবে। কয়েকটা নমুনা অলরেডি পৃথিবীতে পাওয়া গেছে। ইরানে যে লাস্ট টাইম সিমুলেশন অ্যাটাক চালাতে গিয়েছে ইউএসএ এবং ইসরায়েল মিলে, যেখানে তাদের ফাইটার জেট থেকে শুরু করে সব কিছু তারা ইস্পাহানে হারিয়েছে, সেইখানের পাইলট সরাসরিভাবে বলেছে যে ইরান শর্ম অফ অ্যাটাক করেছে, যেখানে তাদের একটা শর্ম ছিল এরকম যে একটা মাদার ড্রোন, তার নিচে সব ধরনের সেকেন্ডারি থার্ড লেয়ারের ড্রোনগুলো অ্যাট এ টাইম উড়ে যাচ্ছে, লাইক একটা হিসেবে অ্যাক্ট করে যাচ্ছে। সো আমেরিকা সেখানে একটা ড্রোনকে যদি হিট করে, আরও 10টা আছে পেছনে যেগুলো ঠিক একই টার্গেটে অ্যাটাক করবে। মাদার ড্রোন ধরেন আপনি বিকল করে দিলেন, কিন্তু সেকেন্ডারি ড্রোনগুলো সেই সেম পথে অনুসরণ করবে, কিন্তু সেগুলো ডিস্ট্রয়েড হবে না। এমন সিচুয়েশনে তারা অ্যাটাক চালাতে গিয়ে মূলত ড্রোনের কাছে পরাস্ত হয়েছে ইউএসএ, এবং ইউএসএ ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন সবগুলি মূলত ইরানের শর্মা ড্রোনের কাছে ডিস্ট্রয়েড হয়েছে, যেটা আজকে সিএনএন সরাসরি রিভিল করেছে। এবং একই জায়গায় এটাও বলা হয়েছে তারা এতদিন ভেবে গিয়েছিল যে শুধুমাত্র রাশিয়া চায়নার কাছে এই ধরনের কোনো টেকনোলজি থাকতে পারে, কিন্তু তাদের ধারণা এখন পুরোপুরিভাবে বদলে গেছে। তারা বিশ্বাস করে ইরানের কাছে ড্রোনের টেকনোলজি ফার বেটার দেন রাশিয়া এই মুহূর্তে রয়েছে। সো আপনি অলরেডি আন্দাজ করতে পারছেন যে ইরানের স্ট্রেংথকে কোন লেভেলের মিসআন্ডারস্ট্যান্ড করে গিয়েছিল ইউএসএ, এবং সেটার প্রায়শ্চিত্ত তারা আসলে কিভাবে করে গিয়েছে, এবং কেনই বা আমেরিকা বারবার নেগোসিয়েশন টেবিলে বসতে বাধ্য হচ্ছে ইরানের সাথে। কারণ ইরান তার সফট হ্যান্ড দেখায়নি, ইরান তার হার্ড হ্যান্ড দেখিয়েছে, এবং যেখানে ইরান সরাসরি দেখিয়েছে সে কতটা স্ট্রংলি লড়তে পারে। এটাই প্রমাণ করে যে আগামী দিনগুলোতে ইরানের মানে রুলে কিভাবে আলটিমেটলি হচ্ছে এই পিস নেগোসিয়েশন শেষ হতে হবে। এবং এখানেই বলে রাখি, ওমান সরাসরিভাবে ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কাতার সাপোর্ট দিয়ে যাচ্ছে। রিজনালি জিসিসি এবং পার্সিয়ান গলফ এরিয়ার সবচেয়ে বড় 2টা স্ট্রং হোল্ড তাদের অলরেডি এই মুহূর্তে হ্যান্ড চলে এসেছে, এবং সৌদি আরব সরাসরি তার সাথে ক্লোজ কানেক্টিভিটি চালিয়ে যাচ্ছে। এবং মুস্তাফা আলী খামেনির অ্যাডভাইজার গত কিছুদিন আগে মূলত সৌদি আরবে ট্রাভেলও করেছেন এটার ফুল নেগোসিয়েশন ডান করার জন্য। শুধুমাত্র বাকি থাকে ইউএই, কুয়েত, বাহরাইন। সো এই 3 কান্ট্রিকে যদি ইরান নাও গুনে, তাও মিডল ইস্টের এই অঞ্চলে ইরান তার সফট হ্যান্ডেড পাওয়ারটা খুবই স্ট্রংলি চালিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে,
ইরানের পক্ষ থেকে চালানো হচ্ছে, সবার সাথেই সে গুড রিলেশন চালাবে এবং ইরান এই ওয়ারের মাধ্যমে অলরেডি স্টাবলিশড করে ফেলেছে যে মধ্যপ্রাচ্যের কিং অ্যাকচুয়ালি সে। এবং এটাকে অ্যাকনোলেজ করেই মূলত গতকালকে সরাসরিভাবে তার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান পেজেশকিয়ানকে বলেছেন যে কোনো ধরনের পিস, স্টেবিলিটি এবং ফ্রেমওয়ার্ক, ইকোনমিক্যাল ফ্রেমওয়ার্কের জন্য তারা ইরানকে এই মুহূর্তে সমর্থন দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। এবার আসেন, যে জেনেভাতে পিসটক অলরেডি ব্যর্থ হয়ে গেছে, সেই জেনেভার পিসটকের পরপর অলরেডি আজকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং মোহাম্মদ গালিবাফ মূলত আব্বাস আরাকসি মূলত পাকিস্তানে এসেছেন, যেখানে তাদের স্টেট টু স্টেট বায়োলেটারাল মিটিং এবং স্টেট ভিজিট অলরেডি হচ্ছে। এবং পেজেশকিয়ান সম্ভবত এই প্রথমবারের মতো ওয়ার চলাকালীন সময়ে কোনো বাইরের কান্ট্রিতে ভিজিট করতে গেছেন, সেটা হচ্ছে পাকিস্তান। আপনি জাস্ট প্যাটার্নটা দেখেন, মিডল ইস্টে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কী হচ্ছে। এদিকে পাকিস্তান, মধ্যখানে ইরান, আর অপরদিকে তার্কি, অ্যান্ড এপাশে জিসিসি কান্ট্রিগুলোর মধ্যে সৌদি আরব, ওমান এবং কাতার। আপনি যদি অ্যালাইনমেন্ট দেখেন তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এন্টায়ার রিজনকে স্টেবল করার জন্য এবং পুরো রিজনকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য, এক্সেপ্ট ইউএসএ এবং ইসরায়েলকে এখান থেকে তারা হচ্ছে বের করে দেওয়ার জন্য এন্টায়ার রিজন এই মুহূর্তে কোঅপারেট করে যাচ্ছে ইরানের সাথে। এটা আপনাকে সিগন্যাল দিচ্ছে আগামীর দিনগুলোতে মিডল ইস্টে অ্যাকচুয়ালি কাদের হাতে কন্ট্রোল থাকবে। যদি আপনি ইকোনমিক্যালি দিকে তাকান তাহলে এখানে বিগ প্লেয়ার তার্কি, সৌদি আরব, ইরান ডেফিনেটলি, এবং মিলিটারিলি যদি তাকান তাহলে ইরান অলরেডি এই মুহূর্তে আপার হ্যান্ডে রয়েছে এবং পুরো কন্ট্রোলটা তারা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। এবার আসেন এন্টায়ার রিজনে পুরো নেগোসিয়েশনকে কেন্দ্র করে ইসরায়েল অ্যাকচুয়ালি কী বলেছে। নেতানিয়াহু সরাসরি গতকালকে বলেছে যে পুরো রিজন জুড়ে তাদের মানে পাওয়ার কন্ট্রোল ধরে রাখার জন্য আগামীর দিনগুলোতে কোনো দেশের কাছে তারা কোনো ধরনের ওয়েপনারির জন্য রিলে করবে না, এই স্টেবিলিটি তাদেরকে তৈরি করতে হবে এবং তারা ওন প্রোডাকশানে এভরিথিং করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমেরিকার কাছ থেকে এতদিন ধরে যে ধরনের বাংকার পোস্টার F-35 কিংবা সব ধরনের অ্যামিউনিশন তারা পেয়ে যেত, বিশাল সাপোর্ট পেয়ে যেত, সেটা থেকে বেরিয়ে এসে ওন প্রোডাকশানে সব কিছু করার চিন্তাভাবনা করে যাচ্ছে। অ্যান্ড একই সময়ে বেন গাভির বলেছেন যে পুরো রিজন জুড়ে লেবানন হবে তাদের একমাত্র বিগেস্ট প্লেগ্রাউন্ড। আপনি যে স্টেটমেন্ট থেকে ক্লিয়ারলি বুঝতে পারেন হিজবুল্লাহ এখানে ম্যাটারই না। হিজবুল্লাহকে তারা আসলে অ্যাজ এ সামনে একটা টুলস হিসেবে দাঁড় করাচ্ছে যাতে লেবাননকে আক্রমণ করতে পারে। হিজবুল্লাহ অ্যাকচুয়ালি কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে তারা পুরো লেবাননকে নিজেদের একটা দখল ভূমি হিসেবে দেখতে চায় এবং পুরো লেবাননকে প্রয়োজনে মাটির সাথে মিশিয়ে দিয়ে হলেও লেবানন দখল করতে চায়। এটা হচ্ছে বেন গাভিরের আলটিমেট স্টেটমেন্ট, যেটা দিয়ে সে প্রমাণ করে দিচ্ছে যে কতটা নিচে নামতে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল এবং কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে পুরো ইসরায়েলে। এবং মিডল ইস্টে ইরান মূলত তার যে নিউ অর্ডার অলরেডি এস্টাবলিশ করেছে তাতে দিয়ে আগামীর দিনগুলোতে এখানে অনেকগুলো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। রিজনাল পাওয়ারটা তার হাতে চলে অলরেডি এসেছে এবং একইভাবে ইকোনমিক্যাল পাওয়ার হাউস কন্ট্রোল করার জন্য যদি পার্মানেন্ট স্যাংশন রিলিফ হয় তাহলে ওয়েল, গ্যাস অ্যান্ড আদার মিনারেল রিসোর্স বিক্রি করে মূলত ইকোনমিক্যাল হাব তৈরি করার জন্য পুরো আয়োজন করবে এবং ইনভেস্টমেন্ট টানার জন্য অল ধরনের প্রিপারেশন তারা অলরেডি নিয়ে নিয়েছে। অ্যান্ড এখানে তার সাথে সবচেয়ে বড় সাপোর্টিং রোল হিসেবে কাজ করবে কাতার, ওমান এবং সৌদি আরব অলরেডি বোঝা যাচ্ছে। সো দ্যাটস ইট। এখন পর্যন্ত মনে হচ্ছে না যে পিসটক পুরোপুরিভাবে শেষ হবে এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে, কারণ ইসরায়েল এটাকে স্যাবোটেজ করার জন্য সব ধরনের আয়োজনই করেছে। হয়তোবা ইসরায়েল এই মুহূর্তে কিছুটা ব্যাকএন্ড রয়েছে, কিন্তু ইসরায়েল কংগ্রেসকে সবচেয়ে কাছে থেকে কন্ট্রোল করতে পারে এবং সেটা হয়তোবা সে করে যাবে ইউএসের মধ্যে। আল্লাহ হাফেজ।